নির্বাচনের আর মাত্র বাকি 2 মাস। 2 মাসে প্রার্থীদের মধ্যে চলছে কথার লড়াই, দলগুলোর মধ্যে চলছে নানান রকম ভাবে ভোটারদেরকে কাছে টানার কথা এবং কথার যুদ্ধ। সেই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরিও ঝরছে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে কি? জরিপগুলোই বা কি বলছে? কোন জরিপে কোন দল কত শতাংশ ভোট পাচ্ছে? আওয়ামী ভোটাররা কি করবে? তাদের কি জনসমর্থন এখনো আছে? সেগুলো নিয়েই কথা বলবো আজকে বাংলা পালসের এই আয়োজনে। আমার সাথে উপস্থিত আছেন নোমানুর রশিদ, রাজনীতি বিশ্লেষক। তার সাথে কথা হবে। নোমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জরিপগুলো জরিপগুলো নিশ্চয়ই দেখছেন। জরিপগুলো একটু অন্যরকম কথা বলছে। আপনি জানেন সম্প্রতি বিওয়াইএলসির একটি জরিপ প্রকাশ হয়েছে এবং জরিপের ফলাফল খুব ইন্টারেস্টিং। সেটি হলো বিওয়াইএলসির এই জরিপে আমরা দেখতে পাচ্ছি এখনো আওয়ামী লীগ 9.5% ভোট পাবে। কি মনে হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ পালিয়ে গেল, তাদের নেত্রী দেশে নাই, তাদের রায় কার্যকর হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের 27টা জেলা থেকে জরিপ হলো 18 থেকে 35 বছর বয়সী তরুণদের প্রায় 10% তরুণ এখনো বিশ্বাস করে আওয়ামী লীগকে ভোট দেবে। আচ্ছা, সো এখানে আমার কাছে মনে হয় কয়েকটা অ্যাঙ্গেল আছে। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে যে লিগেসি ভোট। লিগেসি ভোট মানে হচ্ছে যে আমার বাপ দাদার আমল থেকে আমি আওয়ামী লীগ করে আসি, সো ওই জিনিসটা কন্টিনিউ আছে, এবার একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এটা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে স্পেশালি 2018 সালের ইলেকশনের পরে আসলে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল নাই, এটা একটা মাফিয়া অর্গানাইজেশনের মতো অপারেট করছে। সো মাফিয়া অর্গানাইজেশনের যেটা হয় যে তাদের অনেক বেনিফিশিয়ারি থাকে, সো ওই বেনিফিশিয়ারি অ্যাঙ্গেল থেকেও আমার মনে হয় যে কিছু সাপোর্টার চলে আসছে, এবং সব মিলায় যদি 10% হয় আমার কাছে মনে হয় যেটা মানে খুব ইনসিগনিফিকেন্ট একটা নাম্বার। 10% ভোট দিয়ে বাংলাদেশে কেউ সরকার গঠনের কথা চিন্তাও করতে পারবে না। আমরা যদি 91 থেকে ইলেকশনের মানে রেজাল্ট গুলো আমরা দেখি যে ওই সময় কিন্তু জাতীয় পার্টি বলেন বা জামাতে ইসলামী তারাও হচ্ছে 10%, 12%, 13% এরকম ভোট কিন্তু তারা নিতে পারছে, কিন্তু তারা আসন পাইছে হচ্ছে হয়তো 18টা 20টা, এই ধরনের মধ্যে তারা মানে ঘোরাফেরা করছে। সো আমার কাছে মনে হয় না যে এটা দিয়ে তারা কোনো কিছু করতে পারবে, তারা মানে রাজপথেও আন্দোলন জমাতে পারবে বলে আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, কিছু হয়তো হম্বিতম্বি করতে পারে, কিছু যে ককটেল ফুটানো বলেন, কিছু আপনার এই যে বাস টাস পোড়ানো, বাট এগুলো করে আমার মনে হয় না তারা মাঠে রিলেভেন্ট থাকতে পারবে। কিন্তু নোমান ভাই, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, একটু যদি ক্রিটিক্যালি আমরা চিন্তা করি। 17.7% তরুণ কিন্তু বলতে ইচ্ছুক নয় তারা কোন দলে ভোট দিবে। তো এখানে কি বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগের ঘরে যায় না? যে 17.7% তরুণ বলতে চাচ্ছে না, তারা হয়তো ভয়ে বলতে চাচ্ছে না, বা এই মুহূর্তে আওয়ামী লীগের নামটা মুখে নেওয়াটা খুবই মুশকিল। অতএব সেই 17.7%-এর ভিতরে তো আওয়ামী ভোটার থাকতে পারে। আবার হচ্ছে আমরা কিন্তু এজিউম করে নিচ্ছি যে তাদের একটা বড় অংশই আওয়ামী লীগ ভোটার, বাট বাংলাদেশে গ্রাম বাংলার যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে যেই এলাকায় হয়তো জামায়াতে ইসলামী শক্তিশালী, ওই এলাকায় অন্য দলের লোকজন একটু চাপে থাকে। আবার যে এলাকায় একটু বিএনপির লোকজন শক্তিশালী, ওই এলাকায় আবার হচ্ছে জামায়াতে ইসলামীর লোকজন একটু চাপে থাকে। তো সে হয়তো হাটে বাজারে বলে বেড়াবে না যে আমি কিন্তু নেক্সট ভোট কিন্তু আমি ওকে দিব, মানে সে যদি অন্য দলের সাপোর্টার হয়। আমরা যদি আগে থেকেই ধরে নিই যে 17%-এর ফর এক্সাম্পল 10%ই হয়তো আওয়ামী লীগ পাবে, আমার কাছে এটাকে জাস্টিফাইড মানে ইন্টারপ্রিটেশন মনে হয় না। ওকে, ওকে, তো সেরকম তাহলে আমি যদি এবার একটু তাহলে এই আলোচনাটাকে প্রাসঙ্গিক করার জন্য আমি একটু বিএনপি এবং জামাতে ইসলামীর ভিতর থেকে যদি ঘুরে আসি। আমরা জানি বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল, এবং সবসময়ই বোধহয় বিএনপি সবচেয়ে বড় দল ছিল ভোট ব্যাংকের যদি আমরা তুলনা করি বা হিসেব করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিওয়াইএলসির জরিপে 19.6% তরুণ ভোটাররা তারা কিন্তু বিএনপিকে ভোট দিতে চায়। ঠিক প্রায় সমপরিমাণ, কাছাকাছি 16.9% বা 17% ভোটার কিন্তু জামাত ইসলামীকে ভোট দিতে চায়। এত বড় দল, এত তরুণ। কিছুদিন আগে তো বিএনপির একজন সিনিয়র নেতা বললেন প্রায় তাদের 3 কোটি ভোটার, তারা যদি প্রস্তাবও করে দেয় তাহলে অনেক দল তারা ভেসে যাবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র 20% তরুণ ভোটার তাদেরকে সমর্থন করছে, এবং জামাতে ইসলামী ঠিক যেন তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন? মানে তরুণদের মধ্যে কি বিএনপির জনপ্রিয়তা সবসময় এরকম ছিল, নাকি ব্যাপারটা কি? আমরা যদি অনেক আগে থেকেই দেখি হ্যাঁ, শিবিরের মানে আমি তো আসলে এখানে তুলনাটা হচ্ছে বেসিক্যালি শিবিরের সাথে ছাত্র দলের, মানে আমি যদি তরুণ সংগঠনের কথা চিন্তা করি, সো ছাত্র দল আসলে অনেকদিন ধরেই তারা ক্যাম্পাসের বাহিরে ছিল, বাট শিবির কিন্তু ক্যাম্পাসের বাহিরে ওইভাবে তারা হয়তো ছিল না, যারা প্রকাশ্যে আসতে পারছে স্পেশালি 2014 সালের পর থেকে তারা কিন্তু ওই নিজেদের পরিচয়টা মানে হাইড করে তারা ক্যাম্পাসের ভিতরে ছিল।
এটা একটা ফ্যাক্ট। ছাত্র দলের লোকজনকে মানুষ চেনে না, কারণ শিবিরের লোকজন ক্যাম্পাসে ছিল, তাদের ফেসটা অ্যাটলিস্ট মানুষ চিনছে। গত 1 বছরে তারা ওয়েলফেয়ার পলিটিক্স করছে, সেটা একটা ফ্যাক্ট। এবং তারা কিন্তু রুট লেভেলে যেখানে তাদের বিভিন্ন জায়গায় অবস্থান তৈরি হয়েছে, ফর এক্সাম্পল লক্ষ্মীপুর, এটা অনেকে জানে না যে লক্ষ্মীপুরে তাদের একটা ভালো ভোট ব্যাংক তৈরি হয়েছে, বগুড়াতে তাদের একটা ভালো ভোট ব্যাংক তৈরি হয়েছে। সো ওইসব জায়গায় যেখানে তাদের আগে থেকেই অবস্থান ছিল এবং আগে থেকেই তারা রুট লেভেলে কিছু ওয়েলফেয়ার পলিটিক্স চালাইছে, সো ওইটার আমার কাছে মনে হয় তারা এখন ফসলটা ঘরে তুলতেছে, যেটার একটা ঝলক আমরা দেখেছি ছাত্র সংসদ ইলেকশন গুলোতে। ওকে, এইটা কতটুকু ম্যাটেরিয়ালাইজড হবে ইলেকশনে, সেটা আসলে আমরা যেহেতু গত প্রায় 20 বছর কোনো রিয়েল ইলেকশন হয় নাই, সো আমরা আসলে এখনো বলতে পারতেছি না। কারণ মানে ভোটার তো আসলে শুধুমাত্র এরা না, তাদের পরবর্তী যে জেনারেশন, তাদের বাপ দাদা, তাদের আঙ্কেল, ওই জেনারেশনটা তো একটা বড় জেনারেশন। ইনফ্যাক্ট আপনি আমাদের যে জরিপটা এখানেও যদি আপনি ভাগ করেন, আই এম প্রিটি শিওর আপনি দেখবেন যে 28-এর উপরে যারা, তারা তো হচ্ছে মিলেনিয়াল। সো ওখানে কিন্তু আপনি দেখবেন যে ওই বিএনপি এবং জামাতের গ্যাপটা একটু বেশি হবে ডেফিনেটলি। জেনজিতে, হ্যাঁ তাই হয়েছে, জেনজিতে খুব কাছাকাছি হবে। এখানে কি আসছে আপনি বলুন। না আমাদেরও তাই দেখেছি, আমরা দেখেছি 18 থেকে 26 বা 27 বছর পর্যন্ত জামাতে গিয়ে এগিয়ে, এবং 28-এর উপরে 28 থেকে 35 বছর বয়সী ভোটারদের ভেতরে জামাত খানিকটা পিছিয়ে বিএনপি থেকে, এবং ওটাই ডিফারেন্সটা তৈরি করেছে এই 2%। নইলে যত বয়স কম, আমরা যদি এটার সাথে একটু নোমান ভাই দর্শকদের জন্য আমি একটু বলেও নিতে চাই, আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি জরিপ পরিচালিত হয়েছে, সেখানে BIGD অর্থাৎ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা জরিপ করেছিল, সেখানেও কিন্তু বিএনপি এবং জামাতের পার্থক্য খুব কম, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে নেবেন সেটা। এবং ইনোভেশন কনসাল্টিং নামে একটি প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্মের সাথে করে তারা একটা সার্ভে করেছিল, এবং সেই সার্ভেতেও কিন্তু আমরা দেখেছি জামাত এবং বিএনপির ভোটের পার্থক্য কিন্তু এই 10%-এর ভিতরে ঘোরাফেরা করছে। ওই সার্ভে দুটো কিন্তু তরুণদের জন্য ছিল না, ওই সার্ভে ছিল সামগ্রিক বাংলাদেশের সকল এজ গ্রুপের, বয়স ভিত্তিক নয়, সেটা সবার জন্যই কিন্তু সেই সার্ভে ছিল। সেখানেও জামাত আর বিএনপির পার্থক্যটা অনেক কম এসেছে। নোমান ভাই এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এবং তার সাথে আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে BYLC-র এই জরিপটাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে গৃহিণী বা হোম মেকার তারা কিন্তু প্রায় 29.6%, মানে 30% গৃহিণী কিন্তু এখানে ছিল। তো গৃহিণীরাও কি তাহলে এখন জামাত ইসলামকে ভোট দিতে চাচ্ছে? ছাত্র সংসদ ইলেকশনের মাধ্যমে বিশাল ছাত্র গ্রুপকে না হয় জামাত শিবির কভার করে ফেলেছে, গৃহিণীদের উপর যারা পড়াশুনো করেনি রুট লেভেল, তাদের ব্যাপারে তাহলে কি বলবেন? এই পার্থক্যটার ব্যাপারটা সব গৃহিণী তো আসলে পড়াশোনা করে না তা না, বাংলাদেশে অনেক মানে গ্রাজুয়েট হোম মেকারও আছে। আমি মনে করি যে ইভেন ছাত্র সংসদ ইলেকশন গুলোতেও শিবিরের এত ভালো করার পিছনে একটা বড় কারণ ছাত্রী সংস্থার তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, তারা যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারছে। আমরা দেখছি যে মেয়েদের হলগুলোতে শিবিরের ফলাফল অনেক ক্ষেত্রে ছেলেদের হল থেকেও বেটার। সো তার মানে কি, মানে যেটা একটা মানে মেজর পাওয়ার ছিল বিএনপির, যে তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল মহিলা ভোট। সো ওই জায়গাতে আই থিঙ্ক মহিলা জামাত বলেন বা ছাত্রী সংস্থা বলেন, তারা একটা পেনিট্রেশন করতে সক্ষম হয়েছে, যেটা আমাদের এই সাম্প্রতিক ডাকসু সাকসু ইলেকশন বা এই যে জরিপগুলো, ওখান থেকেও আমার কাছে মনে হয় যে এই যে গৃহিণীদের কাছে তো মানে মহিলা জামাতের লোকজনরা পৌঁছাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, তালিম করছে। সো ওইগুলোর একটা ফলাফল আমার মনে হয় এইগুলাতে চলে আসছে। কিন্তু আমার একটা কথা, সব সময় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে শুনি যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা অনেকটা রিজার্ভ, তারা সংরক্ষিত, তারা একটা কনজারভেটিভ, তাদের একটা প্রিজার্ভেশন থাকে, তারা এইভাবে করে বাংলাদেশে থাকে, মেয়েরা তাদেরকে খুব একটা পছন্দ করে না জামাত ইসলামী। কিন্তু পরিস্থিতি ঘুরে যাবার পিছনে কারণটা কোথায়? বিএনপি তো মোর ওপেন এন্ডেড অর্গানাইজেশন, বিএনপিতে ইনক্লুসিভ অর্গানাইজেশন, বিএনপি সকল ধারার মানুষ আছে, বিএনপি তো মোর কালচারাল এবং মোর তাহলে এই পট পরিবর্তনের পরও এটা কি বিএনপির লিগেসিগত সমস্যা, যে বিএনপি যখন যে 5 বছর ছিল সেই 5 বছরে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, বা ওই রকম কোনো সুখকর ব্যাপার আছে কিনা আমি জানি না, এবং পরবর্তীতে যারা নতুন ভোটার তারা আসলে বিএনপির আমলটা দেখে নাই, জামাতি আওয়ামী লীগকে দেখেছে, সেখানে তার নির্যাতন নিপীড়ন দেখেছে। বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে যে বিএনপি আসলে দুইটা জেনারেশন মিস করছে। ওকে, সো একটা হচ্ছে মিলেনিয়াল জেনারেশনে যেটা হয়েছে যে আপনার ধরুন জাফর ইকবাল সাহেবের যেই কি বলবো ইনফ্লুয়েন্স ছিল আমাদের উপরে, এবং তখনকার মিডিয়ার যে ইনফ্লুয়েন্স ছিল, প্রথম আলো গং থেকে শুরু করে কারণ বাজার গং আমরা যেটাকে বলি, তাদের যে ইনফ্লুয়েন্সটা ছিল,
যেমন এই যে 5 বারের কথা বললাম, এখানে কিন্তু অনেক মিসম্যাচ আছে। যেমন প্রথমবার যখন করছে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, জি, যখন আমরা ফার্স্ট হয়েছি। হ্যাঁ, সেকেন্ড বার যখন হয়েছে তখন অ্যাকচুয়ালি বিএনপি মানে টেনিউর ছিল হচ্ছে 3 মাসের মতো। ওকে। সো ওখানেও আওয়ামী লীগের আমি তাহলে একটু দর্শকদের জন্য বলতে চাই, তার মানে 2001 সালে বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, তখন কিন্তু 2001 সালে যে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন কিনা ওই যে রেজাল্ট, সেটা মূলত আওয়ামী লীগের ফলাফলের উপর ভিত্তি করে হয়েছিল। এবং 2002 সালে এসে যখন আবার একটা জরিপ প্রকাশ হলো যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি না বা অবস্থান কোথায়, সেখানে বিএনপি কাজ করার সুযোগ পেয়েছিল মাত্র 3 মাস, তাই তো? এরকম এই ধরনের একটা ওকে, সময় কম ছিল। সময় ছিল। সো ওখানে কিন্তু ওই যে জিনিসটা তারা এস্টাবলিশ করতে পারছে যে যে দেখো যে বিএনপির আমলে তোমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। ওকে, তারপরে কিন্তু তাদের মেথোডোলজিরও চেঞ্জ হয়েছে। সো ওই মানে যেটা বললাম যে দুইটা জেনারেশন মিস করা হয়েছে। সো প্রথম জেনারেশনটা অ্যাকচুয়ালি ক্যাপচার করছে আওয়ামী লীগ, যেটার ফলাফল তারা হচ্ছে 2018 তে এবং শাহবাগের সময় 2013-14 সময় ওই সুফলটা তারা ভোগ করছে। মিলেনিয়াল জেনারেশনে পেনিট্রেশন করার মানে ফলাফলটা। সো এখন একটা ভালো চান্স আমার কাছে মনে হয়, এটা জামাতের জন্য একটা মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্সও হতে পারে। সেটা হচ্ছে জেনজিতে তাদের যেই পেনিট্রেশনটা সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা, সেটার একটা রেজাল্ট আমার কাছে মনে হয় এই কারণেও একটা বড় কারণ যে জামাত এখন একটা রিজিড পজিশনে আছে তাদের এজেন্ডা গুলো নিয়ে। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এই জেনারেশনে যে পেনিট্রেশনটা সেটার ফলাফল তারা ঘরে তুলতে পারবে যদি তারা তাদের পজিশন গুলো নিয়ে অটল থাকতে পারে। এবার একটি প্রশ্ন, বিওয়াইএলসির এই যে জরিপটা ইউথ ম্যাটার সার্ভে, সেখানে আমরা দেখলাম প্রায় 30% ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে কোন দলকে ভোট দিবে। অর্থাৎ তারা হতে পারে সুইং ভোটার, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অবজার্ভ করবে। এর পিছনে কতগুলো কারণ হতে পারে। একটা হলো এলাকায় কোন প্রার্থী দেয়া হয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, প্রিভিয়াস হিস্ট্রি বা তার নেতৃত্বের গুণাবলী, এই সমস্ত ব্যাপারগুলো যেমন কাজে আসতে পারে, ঠিক তেমনি ভাবে হতে পারে যে সেও বায়াসড হয়ে যেতে পারে শেষ মুহূর্তে কার প্রতি। আপনার কাছে কি মনে হয় এই 30% তরুণ ভোটারের সুফল আসলে বর্তমানে যা দেখছেন বিএনপি এবং জামাতের প্রচারণার ক্ষেত্রে কার ঘরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আমার কাছে মনে হয় যে যেমন এখানে আরেকটা কোশ্চেন আছে যে আপনি যখন মানে ভোটার সিলেক্ট করতেছেন, সরি ভোটার বলতেছি, পার্টি সিলেক্ট করতেছেন, আপনি কি দেখে সিলেক্ট করতেছেন? কি দেখে সিলেক্ট তো করছেন? আমার কাছে মনে হয় যে ওই 30% এর কাছে এখানকার কয়েকটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। ফার্স্ট অফ অল যে কোন প্রার্থী দেওয়া হচ্ছে। যে আমরা জানি যে লোকাল লেভেলে অ্যাটলিস্ট ওই প্রার্থীরা অনেকটা একটা সামন্ততান্ত্রিক একটা রাজার মতো অবস্থায় থাকে ওকে, যে যেতে। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি যদি রাউজানের কথা বলি, এই ধরনের অঞ্চলে হ্যাঁ, যে রাউজানের যে এমপি অথবা ফটিকছড়ির যে এমপি সে মোটামুটি ওই এলাকার রাজা বলা চলে। ওকে, সো এই ধরনের এলাকা কিন্তু বাংলাদেশের সাবারবান এরিয়াতে অথবা রুরাল এরিয়াতে এই ধরনের এলাকা প্রচুর আছে। প্রচুর আছে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে দলীয় নীতি বা পলিসির দিকে অনেকে খেয়াল রাখতে পারে। যেমন খুব রিসেন্টলি এই যে জামাতের আমিরের যে কথাবার্তা, এটা আমার কাছে মনে হয় যে অনেকের পলিসিগত দিকে তাদের মনে হতে পারে যে হি ডাজন্ট হ্যাভ এ ক্লু যে সে কি বলতেছে। সো এটা নিয়েও আমার কাছে মনে হয় যে অনেকের ইয়ে আসতে পারে যে তাহলে এই লোকের পলিসি কি, আমাদের প্রতিরক্ষা পলিসি কি। আমরা জানি যে এখন বাংলাদেশে একটা ভালনারেবল অবস্থায় যেতে পারে মায়ানমার এবং ইন্ডিয়ার যে তৎপরতা। সো কোন দলের ডিফেন্স পলিসি কেমন, এটা নিয়ে অনেকের মানে ইয়ে থাকতে পারে। বাংলাদেশে বেকারত্ব বেশি, কোন দলের বেকারত্বের পলিসি কেমন বা বেকারত্ব নির্মূলের পলিসি কেমন, এটা নিয়ে আমার মনে হয় অনেকের ইয়ে থাকতে পারে। ওকে, কিন্তু আমরা দেখছি যে আমরা দুই পার্টিকেই কিন্তু আওয়ামী ভোটারকে কাছে টানার জন্য আমরা চেষ্টা করতে দেখছি। আমরা কিন্তু দেখছি যে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ জামাত নেতারা যেমন বলছে, আবার আমরা বিএনপির মহাসচিবকেও কিন্তু আওয়ামী ভোটার টানার জন্য আওয়ামী লীগ এখন নেই, অতএব তাদের দায়িত্ব আমাদের, বা এই এই ধরনের একটি কথা আমি ঠিক মানে প্রপার কোট করতে পারলাম না হয়তো, কিন্তু উনি এটা বলেছেন আর কি। তো আসলেই তার মানে আমি ধরে নিতে পারি কি এমন যে বিএনপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, জামাতেরও একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, তারা এখন লড়াইটা করছে আওয়ামী ভোটার এবং সুইং ভোটারের জন্য? আচ্ছা, এখানে ফর এক্সাম্পল আমি যদি 2008 সালে খুলনার সদর আসনের কথা বলি, যেখানে নজরুল ইসলাম মঞ্জু জিতেছিলেন, উনি জিতেছিলেন 300 ভোটে, মাত্র 300 ভোটে উনি জিতেছিলেন। সো এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের আসন আপনি যেরকম আমাদের জরিপও আসছে খুব টাইটায় কিন্তু দুই দলের কম্পিটিশন হচ্ছে। সো বাংলাদেশে এই ধরনের আসন অনেক থাকতে পারে যেখানে কিন্তু ব্যবধানটা হয়তো কয়েক হাজারের মধ্যে হবে। একটা আসনে এবারের নির্বাচন কমিশন যেভাবে আসন ডিফাইন করেছে, প্রতি আসনে 4 লাখ করে হচ্ছে ভোটার অন এভারেজ। সো 4 লাখ ভোটারের মধ্যে যদি এরকম আসন হয় যে আমি যদি 10,000 মানুষকে মোবিলাইজ করলেই আমার পক্ষে রেজাল্ট চলে আসতে পারে, সো সেই ক্ষেত্রে কিন্তু মানে এটা মানে একটা কথা আছে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। সো এই নির্বাচনী যুদ্ধে কিন্তু
মানুষজন মানে যারা পার্টি আছে হুম, তারা ওই ওয়ার্ডটা হিসেবেই কিন্তু এটাকে গণ্য করবে। তো ওই একদম। 10,000, 20,000, 50,000 ভোটের জন্য তারা অনেক আপাতত দৃষ্টিতে অনৈতিক কাজের দিকেও যেতে পারে বা অনৈতিক আহ্বানের দিকেও তারা যেতে পারে। ওকে, ওকে, এটা এটা একটা ফ্যাক্টর হতে পারে এবং বাংলাদেশের নির্বাচনে এরকম ব্যাপার আমরা অনেক দেখেছি, অনেক কথা হলো। কিন্তু মোদ্দা কথা, আপনারা যদি বিওয়াইএলসির এই জরিপটি তরুণদের জন্য, 18 থেকে 35 বছর বয়সী বাংলাদেশি তরুণদের জন্য, ইনোভেশনের জরিপটি গোটা বাংলাদেশের সামগ্রিক সকল মানুষদের জন্য, সেখানে বড় একটি স্যাম্পল নিয়ে কথা বলা হয়েছে, এবং বিআইজিডির জরিপটিও বাংলাদেশের সকল মানুষদের জন্যই করা হয়েছে বড় একটি স্যাম্পল নিয়ে। সেই সঙ্গে সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্কিং অন ইকোনমিক মডেলিং, ওনারাও কিছুদিন আগে একটি জরিপ করেছিলেন মার্চ এপ্রিলের দিকে, সেখানেও কিন্তু একটি রেজাল্ট আমরা পেয়েছি। বিএনপি এবং জামাতের এই ভোটের ব্যবধান তরুণ কিংবা সকল বয়সের জন্যই কিন্তু মোটামুটি প্রায় সমান সমানই বা খুব কাছাকাছি, ব্যবধান খুব উল্লেখযোগ্য পরিমাণ নয়। সুতরাং ব্যবধান গড়ে দেবে সত্যি সত্যি আওয়ামী ভোটার, এবং যতই আমরা চেষ্টা করি না কেন বা যতই যেভাবেই ইন্টারপ্রিট করি না কেন, আওয়ামী ভোটার একটা ফ্যাক্টর হয়ে উঠতেই পারেন। এবং সেই সঙ্গে যারা সিদ্ধান্ত নেননি কোন দলে ভোট দিবেন, এবং সেটাই তো স্বাভাবিক, কারণ কোন দলকে ভোট দিবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন? তারা 16 বছর একটাই শাসন দেখেছেন এবং সেই শাসনটা নেগেটিভ শাসন। এখন তারা নতুন একটা দিনে যে যাবে, কারা ভালো হবে মন্দ নিবে মন্দ হবে এই নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা পালসের এই আয়োজনে যোগদান করার জন্য। আমরা আপনাকে দেখতে অসংখ্য চাই ধন্যবাদ। আমরা দেখতে চাই কোন দল ক্ষমতায় আসে, আসুক, বাংলাদেশের জনগণের জন্য সেটা ভালো হোক। বাংলা পালসের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরো অনেক আলোচনা হবে, কথা হবে। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাই, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিন। ধন্যবাদ সবাইকে।